আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। করোনা ভাইরাসের কারণে আমরা সবাই গৃহবন্দী অবস্থায় আছি, কলেজে আসা হচ্ছে না এবং আই থিঙ্ক পড়াশোনা থেকেও তোমরা দূরে দূরে আছো। সো এত দূরে থাকলে হবে না, পড়াশোনাটা করতে হবে, কারণ হঠাৎ করে যখন আল্লাহর রহমতে এই করোনা ভাইরাস চলে যাবে তখন কিন্তু কলেজ খোলার সাথে সাথে তোমরা তোমাদের ইয়ার ফাইনালের সম্মুখীন হবে, আর তখন তোমরা যথেষ্ট বিপদে পড়বে, কারণ তোমরা ততক্ষণে সব ভুলে যাবে। আমি তোমাদের ফাইন্যান্স টিচার ফারজানা। আজকে ব্যাংকিং নিয়ে আলোচনা করব, অধ্যায় 2, যেটা কিনা কেন্দ্রীয় ব্যাংক। আমি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো আলোচনা করব আজকে, বাট সবগুলি না। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিতে অনেকগুলা কৌশল আছে, বাট আমি সেখান থেকে শুধুমাত্র আজকে 3টা পদ্ধতি আলোচনা করব এবং বাকি পদ্ধতিগুলা নেক্সট অনলাইন ক্লাসে আলোচনা করব। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি কয়টি? 2টি। প্রথমটি হচ্ছে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি এবং দ্বিতীয়টি হচ্ছে গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতির মধ্যে আবার বেশ কিছু ভাগ আছে। প্রথমটি হচ্ছে ব্যাংক হার নীতি, দ্বিতীয়ত হচ্ছে খোলা বাজার নীতি এবং তৃতীয়ত হচ্ছে জমার হার পরিবর্তন নীতি। গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতির মধ্যে বেশ কিছু ভাগ আছে, 6টি পদ্ধতি আছে, বাট আমরা আজকে সেগুলো নিয়ে আলোচনা করছি না, কারণ সবকিছু একসাথে বোঝাতে গেলে তোমরা হয়তো ক্যাচ করতে পারবে না, বা সবাই পারলেও কেউ কেউ হয়তো বুঝবে না, যার কারণে আমি শুধুমাত্র আজকে 3টা ভাগ নিয়ে আলোচনা করব এবং গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। প্রথমেই আমরা শিখব ব্যাংক হার নীতির মাধ্যমে কিভাবে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। ব্যাংক হার নীতি। ব্যাংক হার নীতিটা কি? সেন্ট্রাল ব্যাংক এবং কমার্শিয়াল ব্যাংকের মধ্যে কিন্তু একটা রিলেশনশিপ আছে। কেন্দ্রীয় ব্যাংকগুলো যেই হারে কমার্শিয়াল ব্যাংকগুলোকে তাদের থেকে ঋণ গ্রহণ করতে দেয় কিংবা বিল বাট্টা করতে দেয়, সেই হারকে বলা হয় ব্যাংক হার। তোমরা অনেকেই মনে করো যে ব্যাংক হার এবং সুদের হার একই জিনিস। নট লাইক দ্যাট। ব্যাংক হার সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস না। বাণিজ্যিক ব্যাংকগুলো যেই হারে কেন্দ্রীয় ব্যাংকের থেকে ঋণ গ্রহণ করতে পারবে সেই হারটাকে বলা হয় ব্যাংক হার, এবং আমরা গ্রাহকরা বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে যেই হারে ঋণ গ্রহণ করতে পারবো সেই হারকে বলা হবে সুদের হার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এখন তোমাদেরকে বলবো এই ব্যাংক হার বৃদ্ধি করার মাধ্যমে কিভাবে ঋণের পরিমাণ কন্ট্রোল করা যায়। আমাদেরকে 4টা জিনিস খেয়াল রাখতে হবে, যে সেন্ট্রাল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, ক্লায়েন্ট রিঅ্যাকশন এবং মার্কেট কন্ডিশন। সেন্ট্রাল ব্যাংক কি করবে, তার কারণে কমার্শিয়াল ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর কি প্রভাব পড়বে, এবং বাণিজ্যিক ব্যাংকগুলো তার এই প্রভাব পড়ার কারণে আমাদের উপর কি ধরনের রিঅ্যাকশন করবে এবং সেই রিঅ্যাকশনের ফলাফলে মার্কেটে কি অবস্থা দাঁড়াবে। প্রথমতই সেন্ট্রাল ব্যাংক কি করবে? সেন্ট্রাল ব্যাংক যদি বাজারে ঋণের পরিমাণ কমাতে চায় তাকে ব্যাংক হার বৃদ্ধি করতে হবে। বর্তমানে ব্যাংক হার হচ্ছে 5%। এখন যদি এই 5% থেকে বৃদ্ধি করে 6% করে দেয় তখন কি দাঁড়াবে? তখন বাণিজ্যিক ব্যাংকগুলোকে কিন্তু আগের থেকে বেশি পরিমাণ বিয়ার করতে হচ্ছে, অর্থাৎ 5%-এ যেখানে তারা ঋণ গ্রহণ করতে পারতো বা বিল বাট্টা করতে পারতো, এখন তাদেরকে সেটা 6%-এ করতে হচ্ছে। তখন তারা তাদের অতিরিক্ত বোঝা কাদের উপর চাপাবে? অবভিয়াসলি ক্লায়েন্টের উপর, অর্থাৎ আমাদের উপর। তখন তারা তাদের এই বোঝাটা আমাদের উপর চাপানোর জন্য আমাদের উপর সুদের হারটাকে বাড়িয়ে দিবে। সুদের হার যখন বাড়িয়ে দিবে তখন কি হবে? আমরা কি বেশি সুদ দিয়ে ঋণ নিতে আগ্রহী হব? হোয়াট ডু ইউ থিঙ্ক? তোমার কি মনে হয়? তোমার কাছ থেকে যদি আমি বেশি সুদের বিনিময়ে ঋণ দিতে চাই তাহলে তুমি কি সেটা নিতে চাবে? অবভিয়াসলি না। তাহলে যখন তোমরা বেশি সুদে ঋণ নিতে আগ্রহী হচ্ছ না তখন ক্লায়েন্টরা অবভিয়াসলি হবে না, তখন তারা ঋণ নিতে কি হবে? অনুৎসাহী হবে বা নিরুৎসাহ হবে। এই কারণে আলটিমেটলি বাজারে কিন্তু ঋণের পরিমাণটা হ্রাস পাবে। সুতরাং 6%-এ যদি কমার্শিয়াল ব্যাংককে সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করতে হয়, অবভিয়াসলি তারা আমাদেরকে এখন বেশি সুদের হারে ঋণ নিতে বলবে, যেটা কিনা আমাদের পক্ষে বা সবার পক্ষে হয়তো সম্ভব নাও হতে পারে, যার কারণে বাজার থেকে কিছু ঋণ গ্রহীতা ছিটকে পড়বে। আর জমার হার পরিবর্তন নীতি বোঝার আগে আমাদেরকে 2টা জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে সিআরআর আর একটা হচ্ছে এসএলআর। সিআরআর কি? ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট, অর্থাৎ নগদ জমার কতটুকু রাখতে হবে, এবং
স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও বা তারল্য ক্ষমতা যেটা, সেটা কতটুকু থাকতে হবে। ফাইন। কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক যেহেতু বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে, সব বাণিজ্যিক ব্যাংকে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক নিয়ন্ত্রণ করে না, কারণ তালিকাভুক্ত হতে হয়। তোমরা জানো যে যেগুলো শুধুমাত্র তালিকাভুক্ত ব্যাংক সেগুলোকেই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করতে পারে এবং তাদেরকে যে কোনো বিপদের সময় হেল্প করতে পারে। তাহলে যেগুলো শুধুমাত্র তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক সেগুলোকেই হচ্ছে কি করা হবে, সিআরআর এবং এসএলআর এর জন্য নির্দেশ প্রদান করা হবে। ফাইন। সিআরআর কি এবং এসএলআর কি? ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট, অর্থাৎ আমরা যে ডিপোজিট ব্যাংকে রাখি বা আমানত ব্যাংকে রাখি, এই আমানতের একটা নির্দিষ্ট পরিমাণ অংশ বাণিজ্যিক ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের নিকট বাধ্যতামূলকভাবে জমা রাখতে হয়, না রাখলে হবে না। অর্থাৎ যেগুলো তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক সেগুলোকে রাখতে হয়, সব বাণিজ্যিক ব্যাংকে না। একইভাবে এই নগদ জমার কিছু পার্সেন্টেজ ছাড়াও আমরা কিন্তু বিভিন্ন সিকিউরিটিজ, বন্ড, ফিক্সড অ্যাসেট এগুলোও বাণিজ্যিক ব্যাংকে রেখে থাকি। তো এগুলোরও একটা নির্দিষ্ট পার্সেন্টেজ কেন্দ্রীয় ব্যাংকের নিকট বাণিজ্যিক ব্যাংকে বাধ্যতামূলকভাবে জমা রাখতে হয়। আমি তালিকাভুক্ত কথাটা বারবার বলতে ভুলে যাচ্ছি, বাট তালিকাভুক্ত হবে অবভিয়াসলি, তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকের নিকট জমা রাখতে হয়। তো এই পার্সেন্টেজটা আগের থেকেই ঠিক করা থাকে, সেটা কেন্দ্রীয় ব্যাংকই ঠিক করে দেয়। তো সিআরআর এর বর্তমানে হার হচ্ছে 6.5% এবং এসএলআর হচ্ছে 13%। অর্থাৎ আমরা যে আমানত রাখি তার 6.5% নগদ জমার 6.5% এবং বাকি যেই ফিক্সড অ্যাসেট আছে বা বন্ড, সিকিউরিটিজ যেগুলো আমরা ইনভেস্ট করি সেগুলার 13% পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের নিকট বাণিজ্যিক ব্যাংকগুলোকে জমা রাখতে হয়। এই সব কিছু মিলিয়ে হচ্ছে 19.5%। 19.5% তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের নিকট জমা রাখতেই হবে। তো এখন আমরা দেখব যে এই জমার হারগুলোকে চেঞ্জ করে কিভাবে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। ফাইন। এখানে আমরা চারটা সিচুয়েশন দেখব যে কেন্দ্রীয় ব্যাংক কি করে, তার কারণে বাণিজ্যিক ব্যাংকের উপর কি প্রভাব পড়ে, তার কারণে আমাদের উপর কি প্রভাব পড়ে এবং আলটিমেটলি বাজারের অবস্থা কি দাঁড়ায়। ফাইন। প্রথমেই দেখো যে জমার হার যদি বাড়িয়ে দেওয়া হয় এবং জমার হার যদি হ্রাস করে দেওয়া হয়। প্রথমে আমরা দেখি জমার হার বাড়ালে কি হবে। সাপোজ এখন তো আছে 6.5%, আমি ধরলাম যে 10% করা হলো। নগদ জমার 10% যদি এখন করে দেয়, যে বাণিজ্যিক ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক বলল যে 10% এখন নগদ জমার হার তোমাদেরকে রাখতে হবে আমার কাছে, তখন কি হবে? তখন কমার্শিয়াল ব্যাংক কিন্তু আর কম টাকা কেন্দ্রীয় ব্যাংকে দিতে পারছে না, তখন আমানতের 10% কেন্দ্রীয় ব্যাংকের নিকট জমা রাখতে হচ্ছে। তখন কি হবে? বাণিজ্যিক ব্যাংকের অধিক পরিমাণ অর্থ কিন্তু, মানে আমরা যে অর্থ বাণিজ্যিক ব্যাংকের কাছে রাখছি তারও 10% হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নিকট রাখতে হচ্ছে, যেটা কিনা আগে মাত্র 6.5% ছিল। তাহলে এখন যদি বাণিজ্যিক ব্যাংকের কাছে কম অর্থ থাকে আমাদেরকে ঋণ দেওয়ার জন্য, আগের মতন অর্থ নেই, কারণ বেশি অর্থ তো তাকে সেন্ট্রাল ব্যাংকেই রাখতে হচ্ছে, আর তার ঋণদান ক্ষমতা এখন কমিয়ে দিতে হবে অবভিয়াসলি, কারণ তোমরা তারল্য নীতি সম্পর্কে অবগত আছো। তারল্য নীতি বা তারল্য ক্ষমতা কি? যে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দিষ্ট পরিমাণ অর্থ বা যথেষ্ট পরিমাণ অর্থ তার কাছে রাখতে হবে যাতে করে গ্রাহক চাওয়া মাত্রই তার টাকা ফেরত পেতে পারে। তা না হলে কিন্তু সেই ব্যাংককে, বাণিজ্যিক ব্যাংককে আমরা সচ্ছল বলতে পারবো না। সো এই তারল্য ক্ষমতা মেনটেন করার জন্য তার ঋণদান ক্ষমতা কিন্তু কমিয়ে আনতে হবে। আর বাণিজ্যিক ব্যাংকের যদি ঋণদান ক্ষমতা কম থাকে তাহলে অবভিয়াসলি আমরা চাওয়া সত্ত্বেও কিন্তু ঋণ গ্রহণ করতে পারছি না। তো আলটিমেটলি কি হবে? বাজারে কিন্তু ঋণের পরিমাণটা হ্রাস পাবে। এখন যদি উল্টাটা করা হয়, অর্থাৎ জমার হার হ্রাস করে দেওয়া হয়, সাপোজ জমার হার 6.5% ছিল, এখন হচ্ছে জমার হার হ্রাস করে 5% করে দিল কেন্দ্রীয় ব্যাংক, তখন কি হবে? তখন কিন্তু আর 10% বা 11% বা বেশি রাখতে হচ্ছে না, তখন বাণিজ্যিক ব্যাংক কিন্তু কম পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকের নিকট জমা দিচ্ছে আমাদের আমানতের থেকে। তখন কিন্তু তার কাছে অধিক পরিমাণ অর্থ থাকছে আমাদেরকে ঋণ দান করার জন্য। সো তার ঋণ দান ক্ষমতা বেশি থাকলে আমরা কিন্তু চাইলে ঋণ গ্রহণ করতে পারছি।
আলটিমেটলি কি হবে, বাজারে ঋণের পরিমাণটাও বেড়ে যাবে। আশা করি জমার হার পরিবর্তন নীতি তোমরা বুঝতে পেরেছো। তারপরও যদি তোমরা মনে করো যে না, ইটস নট ক্লিয়ার, ইউ ক্যান টেল মি, আমি নেক্সট লেকচারে আবার তোমাদের সাথে এটা নিয়ে একটু কথা বলবো। এখন আমরা চলে যাব পরবর্তী অপশনে, যেটা হচ্ছে খোলা বাজার নীতি। খোলা বাজার নীতিটা কি? খোলা বাজার নীতি হচ্ছে যেই বাজারে বন্ড এবং সিকিউরিটিজ ওপেনলি ক্রয় বিক্রয়ের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করা হয়, সেটাকে বলা হচ্ছে খোলা বাজার নীতি। ফাইন, এখানে আমরা দুইটা সিচুয়েশন দেখব, একটা হচ্ছে ক্রয়ের মাধ্যমে এবং আরেকটা হচ্ছে বিক্রয়ের মাধ্যমে। এখানেও আগের মতন চারটা সিচুয়েশন হবে। কেন্দ্রীয় ব্যাংক কি করবে, তার কারণে বাণিজ্যিক ব্যাংক কি করবে, এর কারণে আমরা কি করব অর্থাৎ গ্রাহকরা কি করবে, যার কারণে বাজারের কি অবস্থা দাঁড়াবে। ফাইন, প্রথমে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক যদি ক্রয় করে তাহলে কি হবে এবং বিক্রয় করে তাহলে কি হবে। আচ্ছা, তোমরা অ্যাকাউন্টিংয়ে পড়ে আসছো যে ক্রয় বিক্রয়ের জাবেদা। জার্নাল কি? ক্রয় যখন করা হয় কোনো কিছু, সিম্পলি সম্পত্তি ক্রয় করলে আমরা জার্নালকে দিই। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, বা সম্পত্তি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো এক্ষেত্রেও সেন্ট্রাল ব্যাংকের খাতে বা সেন্ট্রাল ব্যাংকের দিক থেকে তোমরা চিন্তা করো যে সেন্ট্রাল ব্যাংক যদি বন্ড এবং সিকিউরিটিজ ক্রয় করে তাহলে কি হবে। বন্ড এবং সিকিউরিটিজ যখন ক্রয় করছে তখন কি হচ্ছে, নগদান হিসাব ক্রেডিট হয়ে যাচ্ছে। তাহলে নগদান হিসাব ক্রেডিট হওয়ার মানে কি, নগদ টাকা চলে যাচ্ছে। কার কাছে চলে যাচ্ছে? নেক্সট স্টেজে যে আছে কমার্শিয়াল ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক। তাহলে নগদ টাকা এখন বাণিজ্যিক ব্যাংকের কাছে চলে যাচ্ছে। তাহলে বাণিজ্যিক ব্যাংকের কাছে কিন্তু এখন আগের থেকে অধিক পরিমাণ টাকা আছে। দেখো 2 নম্বর স্টেপে আমি সেটা লিখেছি, কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ বাণিজ্যিক ব্যাংকে নির্গমন। 3 নম্বর হচ্ছে ক্লায়েন্টের উপর কি রিয়াকশন পড়বে। তাহলে আগের মতনই যে জমার হার পরিবর্তন নীতিতে যেটা আমি বলেছিলাম যে তারল্য ক্ষমতা, যে তার কাছে বেশি টাকা থাকলে সে ঋণ দিতে পারছে, বেশি টাকা না থাকলে সে ঋণ দিতে পারছে না, তারল্য ক্ষমতা বজায় রাখার জন্য। এখন যেহেতু তার কাছে বেশি টাকা আছে, সে অবভিয়াসলি আমাদেরকে বেশি ঋণ দিতে সামর্থ্য। তাহলে বাণিজ্যিক ব্যাংক আমাদেরকে এখন বেশি ঋণ দিতে পারবে এবং আমরা ঋণ চাইলে ঋণ নিতে পারছি। সো আলটিমেটলি কি হবে, বাজারে ঋণের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এখন উল্টা সিচুয়েশনটা চিন্তা করো যে বিক্রয় যদি বিক্রি করে তাহলে কি হবে। বন্ড এবং সিকিউরিটিজ যদি কেন্দ্রীয় ব্যাংক বিক্রি করে তাহলে কি হবে। জাবেদা চিন্তা করো যে নগদ টাকা আসছে না যাচ্ছে। নগদ টাকা আসছে, তাহলে এখন নগদ টাকা কিভাবে সেন্ট্রাল ব্যাংকের কাছে আসছে। বন্ড কার কাছে বিক্রি করতেছে, কমার্শিয়াল ব্যাংকের কাছে। তাহলে কমার্শিয়াল ব্যাংক যখন বন্ডগুলোকে কিনে নিচ্ছে, তাহলে অবভিয়াসলি কমার্শিয়াল ব্যাংক নগদ টাকা দিচ্ছে। তাহলে নগদ টাকা কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে সেন্ট্রাল ব্যাংকের কাছে চলে আসছে। তাহলে বাণিজ্যিক ব্যাংকের কিন্তু আগের থেকে টাকা কমে যাচ্ছে, কারণ নগদ টাকা তার সেন্ট্রাল ব্যাংকের কাছে পাস করে দিতে হচ্ছে। তাহলে বাণিজ্যিক ব্যাংকের যেহেতু এখন কম অর্থ আছে, তাহলে সে কিন্তু আর আগের মতন আমাদেরকে বেশি পরিমাণ ঋণ দিতে পারবে না বা দিতে চাইবে না, তার তারল্য ক্ষমতা বজায় রাখার জন্য। যার কারণে আমরা কিন্তু ঋণ নিতে পারছি না বা ঋণ নিতে অসমর্থ হচ্ছি। আলটিমেটলি বাজারে কি হবে, ঋণের পরিমাণ হ্রাস পাবে। আমি আশা করি আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। তারপরও আমি কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করছি যেগুলো কিনা বিভিন্ন কলেজ বা বোর্ডে এসেছে। আসো আমরা সেই এক্সাম্পলগুলো একটু দেখি। প্রথম এক্সাম্পলটা দেখো, আমি বিভিন্ন উদ্দীপক থেকে জাস্ট মেইন যেই থিমটা সেটাকে উঠিয়ে এনেছি, যেগুলো বিভিন্ন বোর্ডে এবং কলেজে এসেছে। প্রথম এক্সাম্পলটা যেটা আমি উদ্দীপক থেকে নিয়ে এসেছি সেটা হচ্ছে, বাংলাদেশ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের জন্য তালিকাভুক্ত ব্যাংকগুলোকে আগের থেকে 1% বেশি আমানত জমা দিতে বলেছে। আবার পর প্রশ্নটা, বাংলাদেশ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের জন্য তালিকাভুক্ত ব্যাংকগুলোকে আগের থেকে 1% বেশি আমানত টাকা জমা দিতে বলেছে। I am giving you some time to think over যে এটার অ্যান্সার কি হবে, ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি নাকি জমার হার পরিবর্তন নীতি। তোমরা একটু মনে মনে চিন্তা করো যে এটার অ্যান্সার কি হতে পারে। ফাইন, দ্য অ্যান্সার ইজ জমার হার পরিবর্তন নীতি। দেখো আমি আন্ডারলাইন করে রেখেছি 1% বেশি আমানত বা টাকা জমা দিতে হবে। আমরা জমার হার পরিবর্তন নীতিতে কি পড়ে এসেছি যে সিআরআর, এসএলআর, নগদ জমার অনুপাত বা জমার
আমানতের নির্দিষ্ট পরিমাণ অংশ বা সম্পত্তির নির্দিষ্ট পরিমাণ অংশ আমাদেরকে বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের নিকট জমা রাখতে হবে। অনেক কিছু অনেকভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে। এখানে তোমাকে ডাইরেক্ট সিআরআর বলা নেই, ডাইরেক্ট এসএলআরও বলা নেই, তোমাকে এভাবেও বলা নেই যে জমার একটা নির্দিষ্ট অংশ, বাট তোমাকে বলা আছে 1% বেশি আমানত জমা দিতে হবে। তো আমানত মানে কি? ডিপোজিট। আমানতের নির্দিষ্ট অংশ জমা দিতে হয় কোথায়? সিআরআর এ। সো একদম ডাইরেক্ট না বলা থাকলেও একটু ঘুরিয়ে বলা থাকতে পারে, যেটা তোমাদেরকে বুঝে নিতে হবে। তোমাদেরকে ম্যাচ করতে হবে, ম্যাচ করে ব্রেইনে ম্যাচ করে তারপর তোমাদেরকে রাইট ডাউন করতে হবে। ফাইন, এখন আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাই। সেটা হচ্ছে 2 নাম্বার। বাংলাদেশ ব্যাংক সুবিধাজনক শর্তে কিছু বন্ড এবং বিল বাজারে ছেড়েছে। ফাইন, থিঙ্ক ওভার হোয়াট উইল বি দ্য অ্যান্সার। আচ্ছা, অ্যান্সারটা হবে খোলা বাজার নীতি। সম্পত্তি, সিকিউরিটিজ, বন্ড, বিল এগুলা বিক্রি করা বা ক্রয় করা কোথায় হয়? খোলা বাজার নীতিতে। বন্ড এবং বিল বাজারে ছেড়েছে মানে বাজারে বিক্রি করা হয়েছে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক বন্ড এবং বিল বিক্রি করেছে কার কাছে? বাণিজ্যিক ব্যাংকের কাছে, যার কারণে বাণিজ্যিক ব্যাংক থেকে টাকা চলে আসছে কেন্দ্রীয় ব্যাংকের নিকট। বাণিজ্যিক ব্যাংকের নিকট এখন কম টাকা আছে আমাদেরকে ঋণ দান করার জন্য, যার কারণে ঋণের পরিমাণ হ্রাস পাবে। তোমাদেরকে এভাবে বুঝিয়ে দিতে হবে। অবশ্যই শুধু খোলা বাজার নীতি লিখে দিলে কিন্তু হবে না, ইউ হ্যাভ টু ডিসক্রাইব ইট। অ্যান্ড দ্য লাস্ট এক্সাম্পল ইজ, সম্প্রতি দেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে না আসায় বাংলাদেশ ব্যাংক সুদের হার 5% থেকে 6%-এ উন্নীত করেছে। ভেরি ইজি, সুদের হার বাড়িয়ে দিয়েছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য। সুদের হার, ব্যাংক হার এগুলো কোথায় উল্লেখ আছে? কোন নীতিতে উল্লেখ আছে? ঋণ নিয়ন্ত্রণের কোন পদ্ধতিতে উল্লেখ আছে? সেটা হচ্ছে ব্যাংক হার নীতি। ফাইন, তাহলে বাংলাদেশ ব্যাংক নিশ্চয়ই ব্যাংক হার বাড়িয়ে দিয়েছে, যার কারণে কমার্শিয়াল ব্যাংকগুলো সুদের হার 5% থেকে 6%-এ বাড়িয়ে দিয়েছে। আলটিমেটলি আমরা কিন্তু বেশি সুদের হারে এখন ঋণ নিতে আগ্রহী হব না। সো দ্য অ্যান্সার উইল বি ব্যাংক হার নীতি। আশা করি আমি তোমাদেরকে সংখ্যাত্মক পদ্ধতির একটা ওভারভিউ দিতে পেরেছি। আমি জানি না আমি কতটুকু পেরেছি, বাট আই ট্রাইড মাই বেস্ট। নেক্সট অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি নিয়ে ডিটেলসে আলোচনা করব। আর এই লেকচারে যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আমি সেই প্রবলেমগুলোও সলভ করার চেষ্টা করব নেক্সট অনলাইন ক্লাসে। আর তোমাদের নিজস্ব যদি কোনো প্রবলেম থাকে সেগুলো আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেগুলো নিয়েও কথা বলবো। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।